মধ্যরাতের পর এই ভিডিও দেখবেন না, কারণ এরপর যা দেখবেন তা আপনাকে বদলে দিতে পারে। ওয়েলকাম টু ভূতের আড্ডা। সব গল্প শুধু গল্প নয়, কিছু গল্প লুকিয়ে রাখে অন্ধকার সত্য। আপনি ঢুকেছেন এমন এক জগতে যেখানে বাস্তব আর অবাস্তব এক হয়ে যায়। আপনি দেখছেন ভূতের আড্ডা, যেখানে ভয় শুরু হয়। মধ্যরাতের তন্ত্র সাধনা, পর্ব 1, শ্মশানের ডাক। রাত তখন ঠিক 12টা। আকাশে মেঘ নেই, তবুও চাঁদের আলো যেন কেমন ম্লান হয়ে আছে। একটা অদ্ভুত চাপা অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে। বীরভূমের ছোট্ট গ্রাম, ধুলোমাটি, শালবন আর পুরনো শ্মশান ঘাট দিয়ে ঘেরা। এই গ্রামের নাম চন্দ্রপুর। দিনের বেলায় যতটা শান্ত, রাত হলেই যেন অন্য এক জগৎ জেগে ওঠে এখানে। গ্রামের মানুষজন একটা কথা খুব ভালো করেই জানে, যে মধ্যরাতের পর শ্মশান ঘাটে কেউ যায় না, কারণ ওখানে শুধু মৃতদের বাস। অরিন্দমের আগমন। অরিন্দম কলকাতার এক তরুণ গবেষক। তন্ত্র, অলৌকিক বিদ্যা আর অজানা শক্তি নিয়ে তার প্রবল আগ্রহ। সে শুনেছিল এই চন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাটে নাকি এখনও তন্ত্র সাধনা হয়, এমন তন্ত্র যা মানুষকে অদৃশ্য শক্তির সাথে যুক্ত করতে পারে। গ্রামের বৃদ্ধরা তাকে সাবধান করেছিল, বাবা, কৌতূহল ভালো, কিন্তু সব জিনিস জানার জন্য নয়। কিন্তু অরিন্দম শুনল না, কারণ তার মনে ছিল একটাই কথা, আমি সত্যটা জানতে চাই। প্রথম রাতের অভিজ্ঞতা। সেদিন রাত 11টা। অরিন্দম তার ব্যাগে কিছু জিনিস নিল, একটা টর্চ, পুরনো তান্ত্রিক বই, একটা রুদ্রাক্ষ মালা আর একটা ছোট্ট ক্যামেরা। সে একা বেরিয়ে পড়ল শ্মশান ঘাটের দিকে। শ্মশানের রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল, ঝনঝন ঝনঝন। মনে হচ্ছিল কারোর পায়ের নুপুর বাজছে। অরিন্দম থেমে গেল। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন তার পিছন থেকেই আসছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। ঠিক তার পিছনে অদ্ভুত আগুন। শ্মশানের কাছে পৌঁছতেই অরিন্দম একটা দৃশ্য দেখে থমকে গেল। দূরে একটা চিতা জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো মানুষ নেই, না কোনো পুরোহিত, না কোনো গ্রামবাসী। তবুও আগুন জ্বলছে আর তার চারপাশে ঘুরছে একটা কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছিল। রহস্যময় সাধু। ঠিক তখনই অরিন্দমের কাঁধে কেউ হাত রাখল। সে চমকে উঠে পিছনে তাকালো। একজন বৃদ্ধ সাধু দাঁড়িয়ে আছে, দীর্ঘ দাড়ি, কপালে ভস্ম, চোখ দুটো অদ্ভুত জ্বলজ্বল করছে। সাধু ধীরে বলল, তুই এখানে কেন এসেছিস? অরিন্দম কাপা গলায় বলল, আমি তন্ত্র সাধনা শিখতে চাই। সাধু হেসে উঠল, সেই হাসি মানুষের মতো নয়। তন্ত্র শিখতে চাস? তাহলে প্রথমে ভয়কে জিততে হবে। পরীক্ষা শুরু। সাধু অরিন্দমকে শ্মশানের ভেতরে নিয়ে গেল। একটা পুরনো বটগাছের নিচে বসিয়ে বলল, এখানে বসে থাক, যাই দেখিস, যাই শুনিস, কিছুতেই উঠবি না। অরিন্দম মাথা নেড়ে রাজি হল। ঘড়িতে তখন 12:30। হঠাৎ চারপাশে কুকুরের ডাক শুরু হলো। তারপর একে একে সব শব্দ থেমে গেল। সম্পূর্ণ নীরবতা। তারপর একটা মেয়ের কণ্ঠ, আমাকে বাঁচাও। অরিন্দমের বুক ধরফর করতে লাগল। সে সামনে তাকালো। একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। ভয়ঙ্কর মুহূর্ত। মেয়েটা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছে। তার পা মাটিতে ছোঁয় না, সে ভেসে আসছে। অরিন্দম চোখ বন্ধ করে বসে রইল। সাধুর কথা মনে পড়ল, যাই দেখভিস, উঠবি না। হঠাৎ মেয়েটা তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুই যদি চোখ খুলিস, তোর প্রাণ আমি নিয়ে নেব। অরিন্দমের শরীর কাঁপছে, কিন্তু সে চোখ খুলল না। অদ্ভুত সমাপ্তি। পর্ব 1। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। অরিন্দম ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে কেউ নেই, সাধুও নেই, মেয়েটাও নেই। শুধু তার সামনে মাটিতে একটা চিহ্ন আঁকা, এক তান্ত্রিক যন্ত্র, ইয়ান্ত্রা, আর তার মাঝখানে লেখা, পরীক্ষা শেষ হয়নি। পর্ব 2তে থাকবে
সাধুর আসল পরিচয়, তন্ত্র সাধনার ভয়ঙ্কর স্তর। অরিন্দম কি সত্যিই বেঁচে ফিরতে পারবে, নাকি সে হয়ে যাবে শ্মশানের আরেকটা আত্মা? পর্ব 2, মৃতের আহ্বান। শ্মশানের সেই ভৌতিক রাতের পর অরিন্দমের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, ওটা কি সত্যি ছিল নাকি আমার মনের ভুল? কিন্তু তার সামনে আঁকা সেই তান্ত্রিক যন্ত্রটা, ওটা স্পষ্ট করে দিচ্ছিল এটা কোনো কল্পনা নয়। রহস্যের শুরু। ভোরের আলো ফুটতেই অরিন্দম গ্রামে ফিরে এলো, কিন্তু গ্রামটা যেন আগের মতো লাগছে না। সবাই তাকে অদ্ভুতভাবে দেখছে, যেন তারা কিছু জানে কিন্তু বলতে ভয় পাচ্ছে। একজন বৃদ্ধ এসে ধীরে বলল, তুই কি গত রাতে শ্মশানে গিয়েছিলি? অরিন্দম থমকে গেল। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ কাঁপা গলায় বলল, কারণ যারা সেখানে যায় তারা আর আগের মতো থাকে না। সাধুর পরিচয়। অরিন্দম সেই রহস্যময় সাধুর কথা জানতে চাইল। গ্রামের এক বৃদ্ধা তাকে এক ভয়ঙ্কর সত্যি বলল, ওটা কোনো সাধু না, ও হলো কাল ভৈরবের দাস। 30 বছর আগে সে এখানেই তন্ত্র সাধনা করতে গিয়ে মারা গিয়েছিল। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে, আমি যার সাথে কথা বলেছি সে একজন মৃত আত্মা? বৃদ্ধা ধীরে মাথা নাড়ল। দ্বিতীয় রাতের আহ্বান। সেই দিন সন্ধ্যায় অরিন্দমের ঘরের দরজায় হঠাৎ একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। সে দরজা খুলল। কেউ নেই, কিন্তু দরজার সামনে পড়ে আছে একটা কালো সুতোর মালা আর একটা কাগজ। কাগজে লেখা, আজ রাত 12টায় ফিরে আয়, না হলে তোর আত্মা আমি নিয়ে নেব। ভয় আর কৌতূহল। অরিন্দম বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ব্যাপার না। তার সামনে এখন দুটো রাস্তা, পালিয়ে যাওয়া অথবা সেই রহস্যের শেষ দেখা। কিন্তু সে দ্বিতীয়টাই বেছে নিল, কারণ সে শুধু ভয় পেতে আসেনি, সে সত্যি জানতে এসেছে। আবার শ্মশান ঘাট। রাত 12টা, আবার সেই শ্মশান ঘাট। কিন্তু আজ পরিবেশ আরও ভয়ঙ্কর। বাতাস ঠান্ডা, চারপাশে অদ্ভুত গন্ধ, আর কোথাও যেন কান্নার শব্দ। অরিন্দম এগিয়ে গেল। হঠাৎ সে দেখল সেই একই সাধু দাঁড়িয়ে আছে। তন্ত্রের আসল শুরু। সাধু ধীরে বলল, তুই ফিরে এসেছিস, মানে তুই প্রস্তুত। অরিন্দম বলল, আপনি আসলে কে? সাধুর চোখ লাল হয়ে উঠল। আমি মৃত্যুর দ্বার রক্ষক। ভয়ঙ্কর সাধনা। সাধু মাটিতে একটা বড় তান্ত্রিক বৃত্ত আঁকল। তার মাঝখানে অরিন্দমকে বসিয়ে বলল, এবার তুই মৃতদের ডাকবি। অরিন্দম ভয় পেয়ে গেল। আমি পারবো না। সাধু চিৎকার করে উঠল, পারতেই হবে। হঠাৎ চারপাশে আগুন জ্বলে উঠল। মাটির নিচ থেকে যেন কেউ হাত বাড়িয়ে দিচ্ছে। মৃতদের আগমন। অরিন্দম মন্ত্র পড়তে শুরু করল, যা সে বই থেকে শিখেছিল। হঠাৎ চারপাশে ছায়া নড়তে শুরু করল। 1টা, 2টো, 3টে। অসংখ্য ছায়া তাকে ঘিরে ধরল। তাদের চোখ নেই, মুখ নেই, কিন্তু তারা সবাই অরিন্দমের দিকে তাকিয়ে আছে। ভয়ঙ্কর সত্য। একটা ছায়া ধীরে সামনে এসে দাঁড়ালো। তারপর সে কথা বলল, তুই আমাদের ডেকেছিস, এখন তোর কিছু দিতে হবে। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, কি চাই তোমাদের? সব ছায়া একসাথে বলল, তোর প্রাণ। ভয়ঙ্কর ক্লাইম্যাক্স। পর্ব 2। অরিন্দম হঠাৎ বুঝতে পারল সে একটা ফাঁদে পড়েছে। এই সাধনা, এই তন্ত্র, সব কিছু তাকে বলি দেওয়ার জন্য। সাধু হেসে উঠল, এটাই তন্ত্রের শেষ সত্য। কেউ কিছু পেতে এলে কিছু হারাতেই হয়। অরিন্দম চিৎকার করে উঠল, না! পর্ব 3-এ থাকবে আরও ভয়ঙ্কর ঘটনা। অরিন্দম কি বাঁচতে পারবে? সে কি এই তন্ত্র থেকে মুক্তি পাবে, নাকি সে হয়ে যাবে এক অশরীরী আত্মা? পর্ব 3, রক্তের চুক্তি। চারদিক অন্ধকার, শুধু আগুনের লেলিহান শিখা অরিন্দমের মুখে পড়ছে। তার সামনে অসংখ্য অশরীরী ছায়া,
সবাই একসাথে ফিসফিস করছে, তোর প্রাণ, তোর প্রাণ। অরিন্দম বুঝতে পারছিল এই মুহূর্তে কিছু একটা না করলে সে এখানেই শেষ, মৃত্যুর ফাঁদ। সাধু ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখ এখন সম্পূর্ণ লাল, মুখে এক বিকৃত হাসি। তুই নিজেই তাদের ডেকেছিস, এখন তুই তাদের ঋণী। অরিন্দম চিৎকার করে বলল, আমি কিছু চাইনি। সাধু হেসে বলল, মানুষ সবসময় কিছু না কিছু চায়, জ্ঞান, শক্তি অথবা নিষিদ্ধ সত্য। শেষ চেষ্টা। হঠাৎ অরিন্দমের মনে পড়ল তার ব্যাগে থাকা সেই রুদ্রাক্ষ মালা। সে দ্রুত সেটা হাতে নিল আর চোখ বন্ধ করে বলতে লাগল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্ত্রের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। অদ্ভুত পরিবর্তন। হঠাৎ চারপাশের ছায়াগুলো চিৎকার করে উঠল, তারা যেন কষ্ট পাচ্ছে। সাধুর মুখের হাসি মিলিয়ে গেল। এই মন্ত্র তুই কোথা থেকে শিখলি? অরিন্দম চিৎকার করে বলল, আমি মরতে আসিনি। আসল রূপ প্রকাশ। হঠাৎ সাধুর শরীর বদলাতে শুরু করল। তার চামড়া গলে যাচ্ছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে আর মানুষ নেই, সে এক ভয়ঙ্কর অশুভ শক্তি, রক্তের চুক্তি। সাধু গর্জে উঠল, তুই যদি বাঁচতে চাস তাহলে তোর রক্ত দিয়ে চুক্তি করতে হবে। অরিন্দম থমকে গেল। কিসের চুক্তি? সাধু বলল, তুই বাঁচবি, কিন্তু তুই আমার সেবক হয়ে যাবি চিরদিনের জন্য। ভয়ঙ্কর সিদ্ধান্ত। অরিন্দমের সামনে এখন একটাই রাস্তা, নিজের প্রাণ বাঁচানো অথবা নিজের আত্মা হারানো। চারপাশে ছায়াগুলো আরও কাছে চলে আসছে, তারা হাত বাড়িয়ে দিচ্ছে। আর সময় নেই। চূড়ান্ত মুহূর্ত। অরিন্দম চোখ বন্ধ করল। তার মনে পড়ল তার মা, তার বাড়ি, তার স্বাভাবিক জীবন। সে ধীরে বলল, আমি চুক্তি করব না। সাধু রাগে চিৎকার করে উঠল, তাহলে তুই মরবি। অপ্রত্যাশিত ঘটনা। ঠিক তখনই হঠাৎ আকাশে বজ্রপাত হলো। একটা তীব্র আলো শ্মশানের ওপর পড়ল। সব ছায়া হঠাৎ পিছিয়ে গেল। সাধু ভয় পেয়ে গেল, না, এটা অসম্ভব। রুদ্রাক্ষ মালা হঠাৎ জ্বলতে শুরু করল। তার শরীরের চারপাশে একটা আলো তৈরি হলো। একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, এই ছেলেটা আমার সুরক্ষায় আছে। সাধু আতঙ্কে পিছিয়ে যেতে লাগল। না না, এটা হতে পারে না। অরিন্দম বুঝতে পারছিল না, কিন্তু কেউ বা কিছু তাকে বাঁচাচ্ছে। ক্লিফ হ্যাঙ্গার। পর্ব ৩। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। অরিন্দম মাটিতে পড়ে গেল, তার জ্ঞান হারিয়ে গেল। পর্ব ৪-এ আসছে। কে সেই অদৃশ্য শক্তি? অরিন্দম কি সত্যিই বেঁচে গেছে, নাকি আরও বড় কোনো শক্তির ফাঁদে পড়েছে? পর্ব ৪। অদৃশ্য রক্ষক। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে শেয়ালের ডাক আর শ্মশানের আগুন ধীরে ধীরে নিভে আসছে। অরিন্দম মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। জাগরণ। ধীরে ধীরে তার চোখ খুলল। সে দেখল সে শ্মশানে নেই, একটা ছোট্ট কুঁড়ে ঘরের ভেতরে শুয়ে আছে। চারপাশে ধূপের গন্ধ, দেয়ালে তান্ত্রিক চিহ্ন আঁকা, আর তার সামনে বসে আছেন এক বৃদ্ধা নারী, রহস্যময়ী নারী। বৃদ্ধার চুল সাদা, কপালে লাল সিঁদুর, চোখ দুটো গভীর। তিনি ধীরে বললেন, তুই বেঁচে গেছিস, কিন্তু পুরোপুরি না। অরিন্দম উঠে বসে বলল, আপনি কে? আমি এখানে কিভাবে এলাম? বৃদ্ধা হেসে বললেন, আমি এই গ্রামের শেষ তন্ত্র সাধিকা, অদৃশ্য শক্তির রহস্য। অরিন্দম কাঁপা গলায় বলল, গতরাতে কেউ আমাকে বাঁচিয়েছে। বৃদ্ধা মাথা নাড়লেন, হ্যাঁ, ওটা তো রুদ্রাক্ষমালার শক্তি না, ওটা ছিল রক্ষা কবচ। অরিন্দম অবাক, মানে? অতীতের যোগসূত্র। বৃদ্ধা বললেন, তোর বাবা একসময় তন্ত্র সাধক ছিল। অরিন্দম স্তব্ধ। কি? হ্যাঁ, আর তুই ছোট থাকতে তোর শরীরে এক শক্তিশালী রক্ষা কবচ স্থাপন করা হয়েছিল। ভয়ঙ্কর সত্য। অরিন্দমের মাথা ঘুরতে লাগল। মানে আমি আগে থেকেই এই সবের সাথে যুক্ত ছিলাম? বৃদ্ধা ধীরে বললেন, হ্যাঁ, আর সেই কারণেই ওই অশুভ শক্তি তোকে বেছে নিয়েছে। সাধুর আসল পরিচয়। অরিন্দম জিজ্ঞেস করল, ওই সাধুটা কে? বৃদ্ধার চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। ও কোনো সাধু না, ও হলো অগ্নিরুদ্র, এক নিষিদ্ধ তন্ত্র সাধক।
অগ্নিরুদ্রের লক্ষ্য ৩০ বছর আগে ও মৃত্যুকে জয় করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়, আর তখন থেকেই সে আত্মা হয়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। অরিন্দম বলল, তাহলে সে আমাকে কেন চায়? বৃদ্ধা ধীরে বললেন, কারণ তোর মধ্যে এমন শক্তি আছে যা ওকে আবার জীবিত করতে পারে। নতুন বিপদ। ঠিক তখনই হঠাৎ কুঁড়েঘরের বাইরে একটা ভয়ঙ্কর শব্দ হলো, ধড়াম ধড়াম। দরজা কাঁপতে শুরু করল। বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বললেন, ও এসে গেছে। অরিন্দমের বুক কেঁপে উঠল। অগ্নিরুদ্র! অশুভ আগমন। দরজাটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। বাইরে ঘন কালো ধোঁয়া, তার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো। সেই একই ভয়ঙ্কর হাসি। মুখোমুখি সংঘর্ষ। অগ্নিরুদ্র গর্জে উঠল, তুই ভেবেছিস পালাতে পারবি? বৃদ্ধা সামনে এসে দাঁড়ালেন, এই ছেলেটাকে আমি রক্ষা করব। অগ্নিরুদ্র হেসে উঠল, হে হে হে, তুই একা আমাকে থামাতে পারবি না। শক্তির যুদ্ধ শুরু হলো। হঠাৎ ঘরের ভেতর আগুন জ্বলে উঠল। বৃদ্ধা মন্ত্র পড়তে লাগলেন। অগ্নিরুদ্র তার শক্তি ব্যবহার করল। দুই শক্তির সংঘর্ষে পুরো ঘর কাঁপতে লাগল। ভয়ঙ্কর ক্লাইম্যাক্স। অরিন্দম দেখল বৃদ্ধা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন। অগ্নিরুদ্র শক্তিশালী হয়ে উঠছে। এই ছেলেটা আমার, আজ ওর আত্মা আমি নেব। শেষ মুহূর্ত। বৃদ্ধা চিৎকার করে বললেন, অরিন্দম তুই পালা। কিন্তু অরিন্দম দাঁড়িয়ে রইল। তার চোখে এখন ভয় নেই, শুধু রাগ। ক্লিফ হ্যাঙ্গার, পর্ব ৪। অরিন্দম ধীরে সামনে এগিয়ে গেল আর বলল, আমি পালাবো না, এবার আমি লড়ব। অগ্নিরুদ্র হেসে উঠল, তাহলে তোর শেষ এখানেই। পর্ব ৫-এ আসছে, অরিন্দমের ভেতরের শক্তি জেগে উঠবে। ভয়ঙ্কর তন্ত্রযুদ্ধ। বৃদ্ধা কি বাঁচবে? অগ্নিরুদ্র কি সত্যি অমর হয়ে যাবে? পর্ব ৫, শক্তির জাগরণ। ঘরের ভেতর আগুনের আলো কাঁপছে, বাইরে কালো ধোঁয়া ঘুরছে। অগ্নিরুদ্র দাঁড়িয়ে আছে দরজার সামনে। তার চোখে এক অদ্ভুত ক্ষুধা, মানুষের আত্মার ক্ষুধা। মুখোমুখি। অরিন্দম সামনে এগিয়ে এলো। বৃদ্ধা চিৎকার করে বললেন, না, তুই পারবি না, ওকে হারানো সহজ না। কিন্তু অরিন্দম থামল না। তার মাথার ভেতর যেন একটা শব্দ ঘুরছে, ভয় পাস না, তোর ভিতরে শক্তি আছে। অজানা শক্তির জাগরণ। হঠাৎ অরিন্দমের শরীর গরম হয়ে উঠল। তার বুকের মাঝে যেন আগুন জ্বলছে। রুদ্রাক্ষ মালাটা নিজে থেকেই নড়তে শুরু করল। তার চোখ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। অতীতের স্মৃতি ফিরে আসা। হঠাৎ তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠল। ছোটবেলায় তার বাবা মন্ত্র পড়ছে, তাকে কোলে নিয়ে কিছু রক্ষাক্রিয়া করছে, আর সেই একই রুদ্রাক্ষমালা তার গলায় পরিয়ে দিচ্ছে। একটা কণ্ঠ ভেসে এলো, এই শক্তি তোর, ভয় পাস না। অগ্নিরুদ্রের আক্রমণ। অগ্নিরুদ্র গর্জে উঠল, এই নাটক অনেক হলো। সে হাত তুলে একটা আগুনের গোলা ছুড়ে দিল। সেটা সোজা অরিন্দমের দিকে আসছে। প্রথম প্রতিরোধ। অরিন্দম হঠাৎ হাত তুলে ফেলল, আর অবাক করার মতো আগুনটা তার সামনে থেমে গেল। তার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি হয়েছে। অগ্নিরুদ্র অবাক, এটা কিভাবে সম্ভব? শক্তির বিস্ফোরণ। অরিন্দম ধীরে বলল, আমি একা না। তার শরীর থেকে আলো বের হতে শুরু করল। ঘরের ভেতর সবকিছু কাঁপতে লাগল। বৃদ্ধা বিস্ময়ে তাকিয়ে, এটা মহাশক্তির স্পর্শ। তন্ত্রযুদ্ধ শুরু। অগ্নিরুদ্র এবার সত্যিকারের রূপ নিল। তার শরীর পুরো কালো আগুনে জ্বলছে। সে একসাথে বহু ছায়া তৈরি করে অরিন্দমের দিকে ছুড়ে দিল। অরিন্দম চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল, ওং নমঃ শিবায়। ভয়ঙ্কর সংঘর্ষ। ছায়াগুলো তার শরীরে আঘাত করল, কিন্তু কিছুই হলো না, বরং ছায়াগুলো আগুনে পুড়ে গেল। অগ্নিরুদ্র প্রথমবার ভয় পেল। অগ্নিরুদ্রের গোপন সত্য। সে গর্জে উঠল, তুই জানিস না তুই কে? অরিন্দম চোখ খুলল, তাহলে তুমি বলো। অগ্নিরুদ্র হাসল, তুই সেই শক্তির বাহক যাকে আমি ৩০ বছর ধরে খুঁজছি। ভয়ঙ্কর প্রকাশ। তোর শরীরে এমন শক্তি আছে যা আমাকে অমর করতে পারে। অরিন্দম চুপ করে রইল। তার চোখে এখন এক অদ্ভুত শান্তি। চূড়ান্ত আঘাত। অরিন্দম ধীরে হাত তুলল। তার হাত থেকে এক তীব্র আলো বের হলো, সরাসরি অগ্নিরুদ্রের দিকে। অগ্নিরুদ্র চিৎকার করে উঠল, না! অপ্রত্যাশিত টুইস্ট। হঠাৎ সবকিছু থেমে গেল। অগ্নিরুদ্র ধোঁয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে বলল,
এই শেষ না, আমি আবার আসব। নিস্তব্ধতা। ঘরের ভেতর আবার শান্তি ফিরে এলো। বৃদ্ধা ক্লান্ত হয়ে বসে পড়লেন। অরিন্দম দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কাঁপছে। ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গার। বৃদ্ধা ধীরে বললেন, ও চলে গেছে, কিন্তু পুরোপুরি না। অরিন্দম জিজ্ঞেস করল, মানে? বৃদ্ধা তাকালেন তার দিকে। ও এখন তোর ভিতরে ঢোকার চেষ্টা করবে। পর্ব 6 আসছে। অগ্নিরুদ্র কি অরিন্দমের শরীরে প্রবেশ করবে? ভিতরের অশুভ শক্তির সাথে লড়াই, সত্যিকারের তন্ত্রযুদ্ধ শুরু। পর্ব 6, শরীরের ভেতরের শত্রু। ঘরের ভেতর এখন নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা যেন ঝড়ের আগের শান্তি। অরিন্দম দাঁড়িয়ে আছে, তার বুক দ্রুত ওঠানামা করছে। বৃদ্ধা তাকিয়ে আছেন তার দিকে, চোখে উদ্বেগ, অদ্ভুত অনুভূতি। হঠাৎ অরিন্দম তার মাথা চেপে ধরল। আহ, আমার মাথা! তার চোখ লাল হয়ে উঠছে। মনে হচ্ছে কেউ তার মাথার ভিতরে কথা বলছে। আমি ফিরে এসেছি। অগ্নিরুদ্রের প্রত্যাবর্তন। অরিন্দমের মুখে হঠাৎ এক বিকৃত হাসি ফুটে উঠল। সেটা অরিন্দমের নিজের হাসি না। বৃদ্ধা বুঝে গেলেন, ও ঢুকে পড়েছে। ভেতরের লড়াই। অরিন্দম হঠাৎ 2 রকম কণ্ঠে কথা বলতে শুরু করল, একটা তার নিজের, আরেকটা অগ্নিরুদ্রের। এই শরীর এখন আমার। অরিন্দম চিৎকার করল, না, এটা আমার শরীর। আত্মার যুদ্ধ। ঘরের ভেতর হঠাৎ বাতাস ঘুরতে শুরু করল, সবকিছু কাঁপছে। এই যুদ্ধ এখন বাইরে না, এটা চলছে অরিন্দমের ভেতরে। বৃদ্ধার চেষ্টা। বৃদ্ধা দ্রুত একটা তান্ত্রিক চক্র আঁকলেন, তারপর মন্ত্র পড়তে শুরু করলেন। ওম খোং, ওম হ্রিং, ওম কালী। ঘরের ভেতর এক ভয়ঙ্কর শক্তি তৈরি হল, মনের অন্ধকার জগৎ। অরিন্দম হঠাৎ নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পেল। চারপাশে অন্ধকার, মাটিতে আগুন জ্বলছে, আর সামনে দাঁড়িয়ে অগ্নিরুদ্র, মুখোমুখি ভেতরের জগতে। অগ্নিরুদ্র হাসল, এটাই তোর আসল জগৎ, আর এখানেই তোর শেষ। অরিন্দম দাঁড়িয়ে রইল, আমি হারব না। আত্মার যুদ্ধ শুরু। অগ্নিরুদ্র হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, চারদিক আগুনে ভরে গেল। অরিন্দম চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, তার ভিতরের শক্তিকে অনুভব করার চেষ্টা করছে। স্মৃতির আলো। হঠাৎ তার বাবার মুখ ভেসে উঠল, শক্তি বাইরে না, ভিতরে। শক্তির বিস্ফোরণ। অরিন্দম চোখ খুলল, তার শরীর থেকে আলো বেরোতে লাগল। এবার সে প্রস্তুত। ভয়ঙ্কর সংঘর্ষ। 2 শক্তি একে অপরের সাথে ধাক্কা খেল, আলো বনাম অন্ধকার। অগ্নিরুদ্র গর্জে উঠল, তুই আমাকে হারাতে পারবি না। অরিন্দম চিৎকার করল, আমি ভয় পাই না। বাইরের জগৎ। বাস্তবে অরিন্দম মাটিতে কাঁপছে। বৃদ্ধা মন্ত্র পড়ছেন, কিন্তু তার শক্তি কমে আসছে। আর বেশিক্ষণ পারব না। চূড়ান্ত মুহূর্ত। ভেতরের জগতে অগ্নিরুদ্র অরিন্দমকে চেপে ধরেছে। শেষ, সব শেষ। অরিন্দম চোখ বন্ধ করল। অপ্রত্যাশিত শক্তি। হঠাৎ রুদ্রাক্ষ মালা জ্বলতে শুরু করল। একটা তীব্র আলো অন্ধকার ভেদ করল। একটা কণ্ঠ ভেসে এলো, এখনো শেষ হয়নি। ক্লিফ হ্যাঙ্গার। পর্ব 6। অরিন্দম চোখ খুলল, কিন্তু এবার তার চোখ সম্পূর্ণ সাদা আলোয় ভরা। অগ্নিরুদ্র প্রথমবার ভয় পেল, এটা কি শক্তি? পর্ব 7 আসছে। অরিন্দমের ভিতরের আসল শক্তি প্রকাশ। অগ্নিরুদ্রের অতীতের গোপন রহস্য। কে জিতবে এই আত্মার যুদ্ধ? পর্ব 7, মহাশক্তির উদয়। অন্ধকার আর আলোর সংঘর্ষে পুরো জগৎ যেন কেঁপে উঠছে। অরিন্দম দাঁড়িয়ে আছে, তার চোখ এখন সম্পূর্ণ সাদা আলোয় জ্বলছে। অগ্নিরুদ্র প্রথমবার পিছিয়ে গেল, ভয় জন্ম নিল। না, এটা সম্ভব না। অরিন্দম কাঁপা গলায় বলল, এই শক্তি, এটা মানুষের না। অরিন্দম ধীরে সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ এখন গভীর, শক্তিশালী। আমি মানুষ, কিন্তু আমি একা না। আসল শক্তির প্রকাশ। হঠাৎ তার পিছনে এক বিশাল আলোর আকার তৈরি হলো, যেন কোনো দেবীয় শক্তি। অগ্নিরুদ্র ভয় পেয়ে গেল। তুই সেই শক্তির ধারক? অতীতের গোপন রহস্য। অগ্নিরুদ্র হঠাৎ থেমে গেল,
তার চোখে আতঙ্ক। 30 বছর আগে আমি এক শিশুকে বলি দিতে চেয়েছিলাম। অরিন্দম চুপ করে শুনছে। কিন্তু সেই শিশুর শরীরে ছিল এক রক্ষা কবচ, আর আমি ব্যর্থ হয়েছিলাম। ভয়ঙ্কর সত্য প্রকাশ। অগ্নিরুদ্র চিৎকার করে উঠল, সেই শিশুই তুই! অরিন্দম স্তব্ধ। তার মাথায় সবকিছু পরিষ্কার হতে লাগলো। কেন তাকে বেছে নেওয়া হয়েছে, কেন সে এই শক্তির সাথে যুক্ত, কেন তার বাবা তাকে রক্ষা করেছিল। প্রতিশোধের আগুন। অগ্নিরুদ্র গর্জে উঠল, আজ আমি আমার অসমাপ্ত কাজ শেষ করব। সে এক বিশাল অন্ধকার শক্তি তৈরি করল। পুরো জগৎ কালো হয়ে গেল। চূড়ান্ত যুদ্ধ। অরিন্দম চোখ বন্ধ করল। তার শরীর থেকে আলো আরও বেড়ে গেল। এবার আর ভয় নেই, শুধু শক্তি। আলোর বিস্ফোরণ। সে হাত তুলে চিৎকার করল, শেষ! একটা তীব্র আলোর ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ল। অগ্নিরুদ্র সেই আলোয় আটকে গেল। অগ্নিরুদ্রের শেষ চেষ্টা, না, আমি অমর, আমাকে কেউ শেষ করতে পারবে না। অরিন্দম শান্ত গলায় বলল, অশুভ কখনো অমর হয় না। ধ্বংস। আলো ধীরে ধীরে অগ্নিরুদ্রকে গ্রাস করল। তার চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হলো, আমি আবার ফিরব। তারপর সব কিছু নিস্তব্ধ। বাস্তবে ফিরে আসা। অরিন্দম হঠাৎ চোখ খুলল। সে আবার সেই কুয়ে ঘরে। বৃদ্ধা মাটিতে বসে আছেন, ক্লান্ত। সাময়িক শান্তি। বৃদ্ধা ধীরে বললেন, তুই ওকে হারিয়েছিস। অরিন্দম নিঃশ্বাস ফেলল। সব শেষ? শেষ নয়। বৃদ্ধা মাথা নাড়লেন, না, অশুভ শক্তি কখনো পুরোপুরি শেষ হয় না। তার চোখে চিন্তা, ও আবার ফিরবে। শেষ ক্রিস্ট, পর্ব 7। অরিন্দম আয়নায় তাকালো। হঠাৎ তার চোখ এক মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। একটা ফিসফিস কণ্ঠ, আমি এখনো আছি। পর্ব 8-এ আসছে। অগ্নিরুদ্র কি সত্যিই শেষ হয়নি? অরিন্দমের ভিতরে কি এখনো অশুভ শক্তি আছে? শেষ যুদ্ধ নাকি শুরু? পর্ব 8, শেষ নয়, শুরু। ঘরের ভেতর নীরবতা। অরিন্দম আয়নার সামনে দাঁড়িয়ে। তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু তার চোখ এক মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। অদ্ভুত পরিবর্তন। অরিন্দম নিজেকে সামলে নিল। না, এটা আমার মনের ভুল। কিন্তু ঠিক তখনই আয়নার ভেতরে তার প্রতিচ্ছবি হাসল, কিন্তু অরিন্দম হাসেনি। ভিতরের অন্ধকার। প্রতিচ্ছবিটা ধীরে বলল, তুই ভাবছিস সব শেষ? অরিন্দম পিছিয়ে গেল। কে কে তুমি? অগ্নিরুদ্রের ছায়া। প্রতিচ্ছবির চোখ লাল হয়ে উঠল। আমি তোকে ছেড়ে যাইনি, আমি এখন তোর ভিতরে। অরিন্দম বুঝতে পারল, অগ্নিরুদ্র পুরোপুরি ধ্বংস হয়নি। দ্বন্দ্বের শুরু। হঠাৎ তার মাথা ব্যথা শুরু হলো। সে চিৎকার করে উঠল, বের হয়ে যা। ভিতর থেকে কণ্ঠ, এই শরীর এখন আমারও। বৃদ্ধার সতর্কবার্তা। বৃদ্ধা দ্রুত তার সামনে এসে দাঁড়ালেন। আমি বলেছিলাম ও পুরোপুরি যায়নি। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু এবার কোনো কাজ হচ্ছে না। নিয়ন্ত্রণ হারানো। অরিন্দম হঠাৎ দাঁড়িয়ে গেল। তার চোখ পুরো লাল, মুখে সেই ভয়ঙ্কর হাসি, অগ্নিরুদ্রের হাসি। ভয়ঙ্কর রূপান্তর। সে ধীরে বলল, এবার আমি সম্পূর্ণ। বৃদ্ধা পিছিয়ে গেলেন। না, এটা হতে পারে না। শেষ লড়াই। অরিন্দমের ভিতরে আবার যুদ্ধ শুরু হলো। একটা অংশ অগ্নিরুদ্র, একটা অংশ তার নিজের। শরীর এক, কিন্তু আত্মা দুই ভাগে। আত্মার গভীরতা। অরিন্দম নিজের ভিতরের অন্ধকার জগতে ঢুকে গেল। সে আবার সেই আগুনে ভরা জায়গায়, কিন্তু এবার সে একা না। তার সামনে দাঁড়িয়ে অগ্নিরুদ্র, আগের থেকেও শক্তিশালী। চূড়ান্ত প্রস্তাব। অগ্নিরুদ্র হাসল, লড়াই করে লাভ নেই, আমরা এক হয়ে যেতে পারি। অরিন্দম চুপ। তুই শক্তি পাবি, আমি শরীর পাব। ভয়ঙ্কর সিদ্ধান্ত। এটা শুধু যুদ্ধ না, এটা একটা প্রলোভন। অসীম শক্তি, কিন্তু নিজের আত্মা হারানোর বিনিময়ে। ক্লাইম্যাক্স শুরু। অরিন্দম চোখ বন্ধ করল। তার সামনে দুটো রাস্তা, অন্ধকারে ডুবে যাওয়া অথবা নিজের সত্তা ধরে রাখা। শেষ সিদ্ধান্ত। সে ধীরে বলল, আমি মানুষ, আমি তোর মতো না। অগ্নিরুদ্র গর্জে উঠল, তাহলে তুই মরবি। অন্তাত্মার বিস্ফোরণ। অরিন্দম তার সব শক্তি একত্র করল। একটা তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল। ভিতরের জগৎ কেঁপে উঠল। চূড়ান্ত সংঘর্ষ। আলো আর অন্ধকার একে অপরকে গ্রাস করছে। অগ্নিরুদ্র চিৎকার করছে, না, তুই আমাকে থামাতে পারবি না। অরিন্দম চিৎকার করল, এবার শেষ।
ফলাফল পর্ব ৮। হঠাৎ সবকিছু নিস্তব্ধ। আলো নিভে গেল, অন্ধকার মিলিয়ে গেল। বাস্তব জগৎ। বৃদ্ধা দেখলেন অরিন্দম মাটিতে পড়ে আছে। ধীরে ধীরে সে চোখ খুলল। তার চোখ স্বাভাবিক। শেষ? বৃদ্ধা বললেন, এবার হয়তো সত্যিই শেষ। অরিন্দম গভীর নিঃশ্বাস ফেলল। রাত কেটে গেল, ভোর হলো। অরিন্দম গ্রাম ছাড়ার আগে একবার শ্মশানের দিকে তাকাল। হঠাৎ দূরে সেই একই সাধুর ছায়া দাঁড়িয়ে, আর ধীরে ধীরে হাসছে। সমাপ্তি নাকি শুরু? অগ্নিরুদ্র কি সত্যিই শেষ, নাকি সে আবার ফিরবে অন্য রূপে?